দেখুন, যে দেশটার সঙ্গে দীর্ঘ ৪,০০০ কিলোমিটারের সীমান্ত ভারতের, সেখানকার নিয়ন্ত্রণ যদি ভারত বিরোধী শক্তির হাতে চলে যায়, পাকিস্তান আর চীনের একচ্ছত্র আধিপত্য সেখানে প্রতিষ্ঠিত হয়, আমার বলার অপেক্ষা রাখে না সেটা কতটা মারাত্মক এ দেশের পক্ষে। কিন্তু প্রশ্ন হলো, সজল ঘোষ বা শুভেন্দু অধিকারীদের চিৎকার কি আদৌ কেন্দ্রীয় সরকার বাহাদুর শুনছে? রাজ্য বিজেপি হুঙ্কার দিয়ে বলছে দীপু দাসের ঘটনার উপযুক্ত ব্যবস্থা না হলে 1 কেজি পেঁয়াজও তারা ওপারে যেতে দেবে না। কিন্তু তাতে বাংলাদেশের কতটা ক্ষতি হবে? সজলদের এই হুঁশিয়ারি কি ওই পেঁয়াজেই আটকে থাকবে? প্রশ্ন তো উঠবেই যে হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পেরেছে। সংসদে এস জয়শঙ্করের কয়েকটা বিবৃতি ছাড়া কার্যক্ষেত্রে আদৌ কিছু হয়েছে কি? আর যারা বলছেন যে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কতটাই বা কী করতে পারে, তাদের আমি শুধু মনে করিয়ে দেব, বিজেপি ক্ষমতায় আসার আগে 2013 সালের মার্চ মাসে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের জন্য তো মনমোহন সিংয়ের সরকারের নরম অবস্থানকে দায়ী করা হয়েছিল। প্রশ্ন তোলা হয়েছিল, ভারত সরকার কেন ততটা কূটনৈতিক চাপ দিচ্ছে না বাংলাদেশকে? আজ সেই বার্তা বিজেপি তাদেরই কেন্দ্রীয় সরকারকে দেবে কি? আর নরমের বদলে চরম অবস্থানের কথা বললে তো আবার মনে করিয়ে দিতে হবে ওই 1971 সালের ইতিহাস। আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে কিভাবে পাকিস্তানকে দুটুকরো করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্মই হয়েছিল ভারতের হাত ধরে। আজ ছায়ানটের ধ্বংসস্তূপে ওই ভাঙা আধপোড়া তবলা আর আগুনে পুড়ে খাক হয়ে যাওয়া দীপু দাস আর আয়েশারা কিন্তু ভারতের পরবর্তী পদক্ষেপের দিকেও তাকিয়ে আছে। শুধু গরমাগরম সংলাপে কিন্তু ভবি ভোলবার নয়।